ব্যাপক আয়োজনে ভারতীয় হাইকমিশনে স্বেচ্ছাসেবক, ছাত্রদল ও যুব দলের স্মারকলিপি। জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে, নেতাকর্মীদের বললেন তারেক রহমান। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন কাল। দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বিদেশিরা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানকে ক্ষুণ্ণ করতে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি দেশের বিভ্রান্তিমূলক প্রচারণার মোকাবেলায় ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মনিরপেক্ষ দাবি করলেও ভারত কট্টর হিন্দুত্ববাদ ধারণ করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা সরাসরি আগ্রাসন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে। সকাল 11:15টার দিকে নয়াপল্টন থেকে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু হয়। কোনো বাধা বিপত্তি ছাড়াই মিছিলটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, মালিবাগ রেলগেট হয়ে রামপুরা বাজার পৌঁছায়। সেখান থেকে রামপুরা ব্রিজে গিয়ে পড়ে পুলিশি বাধায়। সেখান থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে যায় স্মারকলিপি জমা দিতে। বাংলাদেশের বাইরে আমাদের কোনো জমি নেই, আমাদের বন্ধু আছে। পদযাত্রা শুরুর আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা ভারতের বর্তমান সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় বলে অভিযোগ করেন। তারা বলেন, পতিত ফ্যাসিস্টকে তাদের দেশে আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগকে অবমাননা করেছে। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদের একটি শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমরা কখনোই ভারতের এই আগ্রাসনী মনোভাব আমরা গ্রহণ করব না। আমরা বন্ধু রাষ্ট্র চাই, আমরা কোনো প্রভুত্ব সুলভ মনোভাব চাই না। কাউকে প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না। সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতি মুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে। আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না, বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ডতা বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা। দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জনগণের আস্থা ধরে রাখতে যে কোনো মূল্যে দলীয় কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 4 মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে আপত্তিকর কিছু কাজ করছে উল্লেখ করে এ ব্যাপারে কঠোর বার্তা দেন তিনি। বলেন, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে। খিলক্ষেতে থানা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে রাজধানীর খিলক্ষেতে বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভা ও কর্মশালা করে খিলক্ষেত থানা বিএনপি। কর্মশালা ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব শুধু বিএনপির জন্য নয়, দেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। ৩১ দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, ৩১ দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, ৩১ দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে। এই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। গত ৪ মাসে দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কারো ব্যক্তি স্বার্থে আন্দোলন হয়নি, যারা ভুল করবে তারা জনগণের আস্থার জায়গা থেকে ছিটকে যাবে বলেও হুঁশিয়ারি করে দেন। সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন, আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। কর্মশালায় ৩১ দফার বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নেতাকর্মীদের সামনে তুলে ধরেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রংপুর ও বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি চায় সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে। দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ পুনর্গঠন করা সম্ভব হবে। রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে জুলাই আগস্ট সহ ১৫ বছরের শহীদদের স্মরণে স্থাপনা তৈরি সহ প্রতিটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তিতে পরিণত করা হবে, যেন বেকারত্ব না থাকে। রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে মহানগর বিএনপির এ আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বরিশাল শিল্পকলা একাডেমিতে কর্মশালায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে, বিদায় করেছে, বাধ্য করেছে পালিয়ে যেতে, সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। জনগণের বিশ্বাস এবং আস্থাই হচ্ছে আমাদের বড় পুঁজি। আসুন আমরা দেশকে পুনর্গঠনের জন্য যেভাবে ৩১ দফাকে পৌঁছে দিব মানুষের দ্বারে দ্বারে, আসুন আজকের এই কর্মশালায় আমাদের আরেকটি প্রতিজ্ঞা হোক, আরেকটি শপথ হোক যে আগামী দিনে দেশকে পুনর্গঠনের জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য। আগামীকাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা হবে ফলপ্রসূ। ৫ আগস্টের পরিবর্তন স্বীকার করে ঢাকা দিল্লির সম্পর্কে এগিয়ে নিতে হবে বলেছেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একই দিন ঢাকায় পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হবে বলে আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে।
এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন আমরা এটা শুরু করি, এবং এটা আমরা শুরু করছি। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকরের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা সহ বক্তারা। এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে, সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না। 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। এক প্রতিবেশী দেশের সাথে আরেক প্রতিবেশীদের সাথে যেই সম্পর্কের অবনতি, আমি মনে করি সেটাকেও রোধ করা উচিত। সেটা একে অপরকে গালি দিলে তো আর কমানো যাবে না। আমাদের একটা প্রতিবেশীদের সাথে নেপালের সম্পর্কের একটা অবনতি ঘটতেছে, পাকিস্তানের সম্পর্ক এখনো ঠিক হয় নাই, আমাদের সাথে অবনতি হোক এটা আমরা চাই না। আমরা চাই আমাদের অঞ্চলে শান্তি। সার্ক সম্মেলন হলে সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বাতাবরণ তৈরি হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অবৈধভাবে বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের ব্যাপারে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না। সীমান্তে কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। রিশান নাসরুল্লাহ রিপোর্ট। বড়দিন ও 31st নাইটকে সামনে রেখে রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে। জানান, অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশে বিদেশি নাগরিকদের অবস্থান বরদাস্ত করবে না সরকার। দেশে বর্তমানে কতজন অবৈধ বিদেশি আছেন সেই পরিসংখ্যান সরকারের হাতে নেই বলেও জানান উপদেষ্টা। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন। এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এমন কোনো সময় বরদাস্ত করা হবে না। জাতীয় দিবস পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই জানিয়ে ফানুস ও আতশবাজি না করার অনুরোধ জানান তিনি। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকেও একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনারাই পারেন, আগে থেকে যদি একটুখানি লিখেন ঠিকেন তো কিন্তু এরা সাবধান হবে। বাট আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দেশের গণমাধ্যম সবচেয়ে ভালোভাবে দিতে পারে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ক্ষুণ্ণ করতে কয়েকটি দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিমূলক প্রচারণার মোকাবেলায় ফেসবুকের মূল সংস্থা মেটার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে মেটার পরিচালক মেরিন্ডা সিসেন্সকে প্রধান উপদেষ্টা বলেন, বিভ্রান্তিমূলক প্রচারণার ভুক্তভোগী হচ্ছেন দেশের মানুষ। সিসেন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করে বলেছেন, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক ছিলেন। প্রধান উপদেষ্টা মেটাকে তার প্রযুক্তিকে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ব্যবহার বান্ধব করতে বলেন। ফেসবুকের সাথে প্রচুর সম্ভাবনা রয়েছে, তরুণদের উদ্যোক্তা করতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। দেশের তরুণ জনগোষ্ঠীর সুবিধা বিবেচনায় বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে বলেও জানিয়েছেন অধ্যাপক ইউনূস। বন্দি বিনিময় চুক্তির যথাযথ নিয়ম মেনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতকে জানানো হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গুম খুনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি করা বর্তমান সরকারের অঙ্গীকার। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, ভারত বাংলাদেশের সম্পর্কের সুবিধা পাবে দুদেশের জনগণ, তবে সেটা হওয়া উচিত সমতা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। জাতীয় নির্বাচন ডেডলাইন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টার বক্তব্য একান্ত ব্যক্তিগত বলে জানান তিনি। জানান, প্রধান উপদেষ্টার সাথে সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের কথা রয়েছে। এদিন ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাথেও সাক্ষাৎ হবে। ভোজ্য তেলের সংকট নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার।
আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, উনি জুলাই আগস্টে যে 1500-র উপরে মানুষের যে হত্যার তো মূল নির্দেশদাতা তিনি, তারপরে এর আগে যেগুলো গুম হয়েছে উনি তখন হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন। তো এই পুরো জিনিসগুলোর জন্য জবাবদিহিতার জন্য আইনের আওতায় তাকে আনাটা এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট, আমরা এটা করব। কিন্তু এটা করার জন্য যেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন যেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারে সফলতা আসবে না বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, শুধু আমলাতন্ত্র নয়, দুর্নীতিমুক্ত করতে হবে রাজনৈতিক অঙ্গনকেও। জাতীয় নির্বাচনের পরও দুদক সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ তার। রিপোর্ট ফররুক বাবুর। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধন করেছে টিআইবি। সেখানে উঠে আসে বিগত 16 বছরের দুর্নীতির চিত্র। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সরকারি সেবা পেতে নাগরিকদের 1,45,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে, যা আগামীতে বন্ধ করা না গেলে দুর্নীতি থামানো সম্ভব হবে না, আর নাগরিকরা বঞ্চিত হবে রাষ্ট্রের সেবা থেকে। অভিমত টিআইবির নির্বাহী পরিচালকের। তিনি বলেন, সাঁড়াশি অভিযানের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশে একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা হলেও যদি হয়েও যায়, যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসবে, দুর্নীতি বিরোধী চেতনা যেটি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনার অন্তর্ভুক্ত ছিল, তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্র ধারণ করতে না পারবে, চর্চা করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বাস্তবে দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। টিআইবির হিসাবে গত 16 বছরে বিদেশে পাচার হয়েছে $15 বিলিয়ন, যে কারণে ব্যাংকিং খাতসহ দেশের অর্থনীতি ধ্বংসের দুয়ারে। দুদকের সচিব এবং মহাপরিচালক পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে যে আমলাতন্ত্রের প্রতি আনুগত্য, সেটাকে ধ্বংস করতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। এই দুইটি বিষয় সম্পন্ন করতে না পারা গেলে আমাদের দুর্নীতি দমন কমিশন কখনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না, এবং সেইটির পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এবং এখতিয়ার তাদের আছে। আমরা আশা করব সেই বিষয়টি নিশ্চিত করা হবে। দুর্নীতি বন্ধ করতে হলে দুদকে নতুন কমিশন গঠনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ ইফতেখারুজ্জামানের। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। একদিক থেকে দেশের বিচার ব্যবস্থা ও সামাজিক মূল্যবোধ নষ্ট করে গেছে বিগত সরকার, বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচার বিভাগ এখন মানুষের সুবিচার নিশ্চিতে কাজ করছে বলে জানান তিনি। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, শেখ হাসিনা সরকারের আমলে আনুগত্য ছাড়া মেধা বা প্রতিভার কোনো দাম ছিল না। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে এসব বলেন তারা। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। টেকসই উন্নয়নে সমাজের প্রান্তিক মানুষের অর্থনীতি মূলধারা অন্তর্ভুক্ত করার নাগরিক প্ল্যাটফর্মের 2 দিনের আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিচার বিভাগ নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আজ থেকেই প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। অনুষ্ঠানে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাই বিপ্লবের সম্মান জানাতেই আগের সময়ের পাচার ও লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
আমি একটা শব্দ ব্যবহার করি, ক্লেপ্টোক্রেসি, চোরতন্ত্রে পৌঁছেছে চামচাপুচিবাদ কিভাবে। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা সেই সময়কালে আমাদের করেছে, সেই সময় আনুগত্য ছাড়া মেধা এবং প্রতিভার কোনো স্বীকৃতি সেই সময় ছিল না। একমাত্র চাটুকার এবং অনুগত ব্যক্তিরা রাষ্ট্র, সরকার, সমাজের বিভিন্ন পদ, পেশাজীবীদের সংস্থা দখল করে রাখত এবং মেধা এবং তাদের যে বিদ্যা তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। প্রধান উপদেষ্টা এসডিজি বাস্তবায়নে মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ দুর্নীতি রোধ ও সমাজে সুশাসন ফেরানোর উপর জোর দেন। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিত। স্থানীয় সরকার প্রতিনিধিরাও এই নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছেন। রবিবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবিও জানিয়েছেন তারা। বলেন, স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। যতদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে ততদিন সংস্কার প্রস্তাব নেওয়া হবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা হবে বলেও জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, যাতে সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার তারা জোর দাবি জানিয়েছেন এবং একই সাথে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ মুক্ত, সংসদ সদস্যদের এবং বিশেষত কর্মকর্তাদের নিয়ন্ত্রণ মুক্ত করার কথা বলেছেন। 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়। তবে জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শিক্ষকদের কোচিং, বাণিজ্য ও গাইড বই বন্ধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করা হচ্ছে। রবিবার সকালে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 15 বছর সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে যে শিক্ষা দেয়া হয়েছে সেটি কাজে লাগেনি। 5 আগস্ট সব শিক্ষা উল্টে দিয়ে শিক্ষার্থীরা নতুন করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এনেছে। বিকেলে নরসিংদীর পলাশে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন, 2024-এর 5 আগস্ট ছাড়াও এর আগেও ছাত্র জনতা দেশের পাশে থেকেছে। জাতির প্রয়োজনে তারা বারবার রাজপথে নামে, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে রাজপথে নামবে। তবে তাদের মূল কাজ ভুলে গেলে চলবে না উল্লেখ করে শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। জাতির প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছে সেই প্রয়োজনেই ক্লাসরুমে ফিরতে হবে তাদের। এ সময়ে বাংলাদেশের সঠিক ইতিহাস পড়াতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান ডক্টর মঈন খান। একথা মনে রাখতে হবে, শিক্ষক শিক্ষিকা যারা এখানে আছেন, ছাত্রদের কিন্তু সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। জোর করে ভুল শিক্ষা দিয়ে যে কোনো কিছু অর্জন করা যায় না তার প্রমাণ কিন্তু গত 15 বছরে আপনারা দেখেছেন। গত 15 বছরের সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে ছাত্রদের অনেক শিক্ষা দেওয়া হয়েছিল, সেই শিক্ষায় কিন্তু কোনো কাজ হয়নি। সমস্ত শিক্ষা কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট একদিনে উল্টে গিয়েছে। ছাত্র জনতা তারা সফলভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার রাস্তা সুগম করে দিয়েছে। আমি ছাত্র সমাজকে অভিনন্দন জানাই, ছাত্র জনতাকে অভিনন্দন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমান অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশ। বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যের কোনো বিকল্প নেই। খুলনা বিভাগের 10 জেলা, 1টি মহানগর, 59 থানা ও 37টি পৌরসভা কমিটির সম্মেলন সম্পন্ন করতে বিভাগীয় মতবিনিময় সভায় আমানুল্লাহ আমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দু ইসলাম অমিত এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতা নিতাই রায়চৌধুরী, জয়ন্ত কুণ্ডু ও আজিজুল বাড়ি হেলাল সহ অন্যরা।
সামনে আমাদের কঠিন সময় আসছে। দেশনায়ক তারেক রহমান কি বলছেন? সকলকে ধৈর্যশীল হতে হবে। কে কোন পদে থাকলাম আর না থাকলাম সেদিকে তাকানো যাবে না। কে পদ পেলাম কে পেলাম না সেটা চিন্তা করা যাবে না। বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সামনে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 61 সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং জ্যেষ্ঠ সদস্য করা হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলকে সুসংগঠিত করা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। ক্ষমতার পালাবদলের সঙ্গে দুর্নীতির পালাবদল বন্ধ করতে হবে বলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি কথা বলেন। ডক্টর ফাহমিদা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাণিজ্য ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে বিকল্প কোনো দেশ থেকে পণ্য ক্রয়ের উদ্যোগ নিতে হবে। আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তিটি বিতর্কিত ও একপক্ষীয় হয়েছে। জনগণকে পাশ কাটিয়ে এই চুক্তি করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি বলে মন্তব্য তার। আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক জরুরি অবস্থা বিবেচনায় টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিয়েছে। এই টাকা কোনোভাবেই ঋণ বা ব্যবসায়িক কাজে লাগানো যাবে না বলে মত তার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ব্যাপক আয়োজনে ভারতীয় হাইকমিশনের স্বেচ্ছাসেবক ছাত্রদল ও যুবদলের স্মারকলিপি। জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে নেতাকর্মীদের, বললেন তারেক রহমান। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন কাল। দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বিদেশিরা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানকে ক্ষুণ্ণ করতে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি দেশের বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবেলায় ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।